আর মাত্র ৩ দিন পর জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হতে চলেছেন, কিন্তু মেয়র হওয়ার অনেক আগেই তিনি গোটা আমেরিকার রাজনীতির মুখ হয়ে উঠেছেন। 2026 সালে যে মিড টার্ম ইলেকশন হতে যাচ্ছে, সেই নির্বাচনের নির্ণায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইতিমধ্যেই জোহরান মামদানি। তিনি আমেরিকার এক ঝাঁক তরুণ রাজনীতিবিদকে উদ্দীপ্ত করছেন আগামী আমেরিকার ভার গ্রহণ করবার জন্য। অতীত আমেরিকার বিল ক্লিন্টন, জর্জ বুশদের বিদেশকে আক্রমণ করে লুট সন্ত্রাস করে আমেরিকার 1% ধনীকে আরো ধনী করার যে রাজনীতি এতদিন ধরে আমেরিকার মূলধারা রাজনীতি ছিল, সেই রাজনীতির ছাঁচকে ভেঙে ধনতান্ত্রিক পুঁজিবাদী রাজনীতির কাঠামোকে বিনষ্ট করে তার উপরে সাধারণ খেটে খাওয়া মানুষের সমাজতান্ত্রিক দাবি নিয়ে আমেরিকার নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে প্রতিষ্ঠিত করছেন জোহরান মামদানি। আজকের এই ভিডিও নিবেদনে আমরা তুলে ধরব বর্তমান আমেরিকার সমাজের জ্বলন্ত অর্থনৈতিক এবং সামাজিক সংকটগুলোকে, এবং যার ভিত্তিতে বর্তমানে এক ঝাঁক তরুণ মামদানিরা আমেরিকার সাধারণ মানুষের কাছে তারা জনপ্রিয় হয়ে উঠছেন এবং আগামী 2026 সালের এই মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ব্যাপক মার্জিন নিয়ে ভোটে জিততে চলেছে। এবং এই জয়ের পরে ডোনাল্ড ট্রাম্প ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে ক্ষমতা শূন্য রাষ্ট্রপতি হিসেবে তার সময় কাটাতে বাধ্য হবেন, এবং তিনি জোহরান মামদানির কাছে তিনি নাস্তানুবাদ হতে চলেছে তার প্রাথমিক অনুমান ওপিনিয়ন পোল থেকেই ফুটে উঠছে। আমেরিকার রাজনীতিতে অপর তরুণ মুখ সৈকত চক্রবর্তী, নিউ ইয়র্কের রাজনীতিবিদ ব্র্যাড ল্যান্ডা, মিচিগানের তরুণ নেতা আব্দুল আল শাইদ এবং নিউ ইয়র্ক শহরের ভাবি গভর্নর অ্যান্টনিও ডেলগাডো, এরা প্রত্যেকে জোহরান মামদানির ভাবধারায় উদ্বুদ্ধ এবং আমেরিকায় বর্তমান যে সামাজিক সংকট, সেই সামাজিক সংকটের উত্তরণের পথ খুঁজছেন একসাথে মিলিতভাবে। আমেরিকায় এক নতুন ভোর আনার সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন। 2024 সালে বিজয়ী হয়েছিলেন এমন দুজন মুখ যারা জোহরান মামদানির সঙ্গে, 2025 সালে বিজয়ী হয়েছেন এমন যেমন কেট উইলসন, ওমর ফাতে, মিশেল হু, এদের মতো নেতা তারাও জোহরান মামদানির সঙ্গে যুক্ত হয়েছেন। জোহরান মামদানির হাত 2026 সালে আরো ভয়ঙ্করভাবে শক্তিশালী হতে চলেছে, কারণ এই যে তালিকা, এদের অধিকাংশই ওপিনিয়ন পোলে বিপুলভাবে এগিয়ে রয়েছে এবং আশা করা যায় 26 সালে এদের বড় অংশই বিজয়ী হয়ে সেনেট কংগ্রেসে আসবেন এবং ডোনাল্ড ট্রাম্প তার আগামী দিনে রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত ঘোলাটে হতে যাচ্ছে। আমেরিকার সমাজে যখন ধনী এবং দরিদ্রের মাঝের ব্যবধান সীমাহীনভাবে বেড়ে চলেছে নিরক্ষরতা এবং বেকারত্বের হার পাল্লা দিয়ে, এই সময় আমেরিকার 10% মানুষ যখন সমস্ত সম্পত্তির মালিক হয়ে উঠছেন, তখন এই 10% চাইছে বাকি 90%কে পিষে মারতে। তার জন্যই যখন জোহরান মামদানিরা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় উঠছেন, ভয় পেয়ে যাচ্ছে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল। এর নেপথ্যে যে সামাজিক সংকটের কথা বলছিলাম, আমেরিকার গণতান্ত্রিক মডেল দীর্ঘদিন ধরে কেবলমাত্র আমেরিকান ড্রিমের নাম করে 1% ধনীদেরকেই সমস্ত রাজনৈতিক সুবিধা মুনাফা পাইয়ে দেওয়া হয়েছে। ফলে আমেরিকার সমাজে এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে। তার কিছু নির্ভুল তথ্য আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এই পাই চার্টে যে নীল অংশটা দেখছি, এটা আমেরিকার 1% ধনী মানুষ। আমেরিকার মোট যে সম্পদ, সেই সম্পদের 30.8% মালিকানা নিয়ে বসে আছেন মাত্র 1% মানুষ। ইউএস ডলার যার পরিমাণ 52 ট্রিলিয়ন ইউএস ডলার, এই 52 ট্রিলিয়ন ইউএস ডলার সম্পদের মালিক আমেরিকার মাত্র 1% মানুষ। বাকি 9% মানুষ তারা আমেরিকার 36.2% সম্পদের মালিক, অর্থাৎ তার পরিমাণও গিয়ে 61 ট্রিলিয়ন ইউএস ডলার। আমেরিকায় মাত্র 10% মানুষের হাতেই 67% সম্পদের মালিকানা রয়েছে। অন্যদিকে 90% মানুষ তারা মাত্র 33% সম্পদের মালিকানা রয়েছে তাদের হাতে। কিন্তু এখানেও গল্প আছে, 33% সম্পদ আবার 90% মানুষের মধ্যে ছড়িয়ে নেই। সেখানেও মাত্র 20% মানুষের হাতে ওই 33% অধিকাংশ সম্পদ কুক্ষিগত হয়ে রয়েছে। এর ফলে যে ভয়ঙ্কর সামাজিক সংকট তৈরি হচ্ছে, তার অন্যতম দিক হচ্ছে আমেরিকাতে প্রতি বছরে বিপুল পরিমাণে মানুষ তারা গৃহহীন হয়ে পড়ছেন। 2022 সাল পর্যন্ত গৃহহীনদের সংখ্যা যখন একটু একটু করে বাড়ছিল, 2022 সালের পরে আমেরিকায় ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির হার এমন ভাবে বেড়ে গেছে যে বিপুল পরিমাণের মানুষ তারা ঘর ভাড়াটুকু পর্যন্ত মেটাতে পারছেন না। ফলে প্রতি মাসে একটা বড় সংখ্যার মানুষ তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছেন, তারা গৃহহীন হয়ে পড়ছেন। এই চারটা দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে কি গতিতে মানুষ তারা গৃহহীন হয়ে পড়ছেন। আমেরিকাতে বর্তমানে 9 লাখ মানুষ ইতিমধ্যেই গৃহহীন হয়েছেন। এই 9 লাখ মানুষের মধ্যে বর্তমানে প্রতি মাসে 1% আরো নতুন করে মানুষ তারা গৃহহীন হয়ে পড়ছেন খোদ আমেরিকাতে, হলিউড ইন্ডাস্ট্রির দেশে, যেখানে আমরা আমেরিকার মানুষকে গরিব একথা মানতেই চাই না। আরো বাস্তব দেখুন যে বর্তমানে প্রায় 11 কোটি মানুষ যারা প্রতি মাসে ঋণ করে তারা সংসার চালায়,
ক্রেডিট কার্ড টু ক্রেডিট কার্ড, যে বেতন যে টাকা তারা রোজগার করে সেই টাকা দিয়ে তাদের মাসিক খরচ তারা চালাতে পারেন না। এমনকি 42% মানুষ আমেরিকার যাদের কোনো এমার্জেন্সি ফান্ড নেই, অর্থাৎ চাকরি যদি চলে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই পরিবার সর্বশান্ত হয়ে যায়, রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। ফলে এই গৃহহীনের সংখ্যা এবং সামাজিক যে সংকট, সেই সংকটের মুখে দাঁড়িয়ে বর্তমানে আমেরিকার সমাজ আরো গভীরে কিছু ক্ষত রয়েছে। চলুন আমরা পরে কথায় যাই। বর্তমানে তৃতীয় বিশ্বে যেখানে লেখাপড়ার হার হুহু করে নামছে, ছাত্রছাত্রীরা স্কুল মুখ হতেই চাইছে না, এমনকি ভারতবর্ষ বা বাংলাদেশের মতো দেশেও বর্তমানে লেখাপড়ার অবস্থা অত্যন্ত করুণ, সরকারি স্কুলগুলো ভেঙে পড়ছে। ঠিক একই অবস্থা আমেরিকার বা তার চাইতেও করুণ চিত্র। আমেরিকাতে 54% ছাত্র এখন বর্তমানে তারা ক্লাস 6 এর গণ্ডি পেরোতে পারছে না। ক্লাস 6, কল্পনা করা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে এখন ছাত্ররা 54% ছাত্র তারা ক্লাস 6 স্ট্যান্ডার্ড। এই 54% ছাত্রের মধ্যে 21% মানুষ যারা আছেন যারা একেবারে কাঠমূর্খ, নিরক্ষর, এমনকি ABCD পর্যন্ত চেনে না। এটা আমেরিকার সমাজের বর্তমান অবস্থা। অর্থাৎ লেখাপড়াকে যদি পণ্য বানানো হয়, সেখানে বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, বিশ্বমানের স্কুল তৈরি হয়েছে, সেগুলো বিদেশের মানুষকে বেশি পয়সায় বিক্রি করবার জন্য, ব্যবসা করবার জন্য। কিন্তু সাধারণ মানুষের যে দায়িত্ব গ্রহণ করা, রাষ্ট্র, আমেরিকার রাষ্ট্র দেশের গরিব মানুষদেরকে বিদেশি করে রেখেছে, তাদেরকে পর করে রেখেছে, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। ফলে আমেরিকার সমাজে তৈরি হয়েছে এক ভয়াবহ ক্ষত। অন্যদিকে দেখুন, যে সকল ছাত্রছাত্রী লেখাপড়া করার চেষ্টা করছে, আমরা তথ্যের ধরে নেব যে 46% ছাত্র তারা আমেরিকায় পড়াশোনা করছে এবং একটা বড় অংশ উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এদের অবস্থা দেখুন, আমেরিকাতে বর্তমানে ছাত্ররা যদি নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে তাদের বিপুল পরিমাণের ব্যাংক ঋণ গ্রহণ করতে হয়। আর সেই ঋণ বর্তমানে সেই ঋণের গ্রাফও কিন্তু ঊর্ধ্বমুখী। বর্তমানে আমেরিকার ছাত্রদের ঋণের পরিমাণ 1.814 ট্রিলিয়ন, প্রায় 2 ট্রিলিয়ন ইউএসডি আমেরিকার ছাত্রদের ঋণের পরিমাণ, যেটা ভারতবর্ষের জিডিপির অর্ধেক, 50% প্রায়। তো এই ছাত্ররা যারা এই বিপুল পরিমাণে ঋণের বোঝা মাথায় নিয়ে লেখাপড়া করে, তাদের বড় অংশ, প্রায় 90% ছাত্রই তারা সারা জীবন চাকরি করেও স্টুডেন্ট ঋণ তারা পরিশোধ করতে পারছেন না। ফলে আমেরিকার সমাজে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, যে সংকট থেকে নিরসনের কোনো পথ আমেরিকার সমাজ বর্তমানে দেখতে পাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প 2024 সালে যে মাগা বেসকে হাতে করে তিনি ভোটে জয়ী হয়েছিলেন, যে আমেরিকা ফর দ্য আমেরিকানস, মেক আমেরিকা গ্রেট এগেইন, সেই মাগা গোষ্ঠী যারা স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার মুদ্রাস্ফীতি কমবে, অর্থাৎ জিনিসপত্রের দাম কমবে এবং লেখাপড়ায় তারা বাড়তি সুবিধা পাবে, আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টাকা দেবে না, ইসরায়েল কিংবা বিদেশে যুদ্ধ করে দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করবে না। কিন্তু ফল হলো ঠিক তার উল্টো। বিদেশের যুদ্ধ তো চললো, এমনকি চায়নার সঙ্গে বাণিজ্য যুদ্ধ লড়তে গিয়ে বিদেশি পণ্যের উপরে যে বিপুল পরিমাণে ট্যারিফ চাপিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ট্যারিফের বোঝা গিয়ে চাপলো সাধারণ মানুষের ওপরে, প্রচুর পরিমাণে বেড়ে গেল জিনিসপত্রের দাম। তাই আমেরিকাতে বর্তমানে সাধারণ মানুষ না খেতে পাওয়া অবস্থা তৈরি হয়েছে এবং তারা এখন বিকল্প একটা রাজনীতির পথ খুঁজছেন, যে ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন, রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট দলের এতদিন ধরে যে রাজনৈতিক মতাদর্শে তারা বিশ্বাস করত, সেই মতাদর্শ কেবলমাত্র ওই 10% ধনীদের জন্য, কেবল পুঁজিবাদী রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শে আমেরিকার সাধারণ মানুষ বাঁচতে পারবে না। তাই তাদের বিকল্প রাজনৈতিক মডেল দরকার। আর সেই বিকল্প রাজনৈতিক মডেল হয়ে উঠেছেন জোহান মামদানি, এবং মামদানিকে অনুসরণ করে যে নেতারা বর্তমানে আমেরিকার রাজনীতি করছেন, তারাই এখন আমেরিকার স্বপ্ন হয়ে উঠছে। এই সমস্ত তরুণ মুখদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য, প্রথমে আমরা যার নাম দিতে পারি, তিনি হলেন সৈকত চক্রবর্তী। সৈকত চক্রবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, জোহরান মামদানি যেমন নিউ ইয়র্ক শহর জয় করেছিলেন, পৃথিবীর ফিনান্সিয়াল ক্যাপিটাল, অপরদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর, সমস্ত টেক কোম্পানির হেডকোয়ার্টার, সে গুগল, ফেসবুক,